ধরনের আরেকটা অঙ্ক আমি বলি, তোমাদের বইতেই আছে। 300 কেলভিন অভিস্রবণ চাপ থেকে 300 কেলভিন উষ্ণতায় 500 ml 2.5% ইউরিয়া এর একটা জলীয় দ্রবণের সঙ্গে 500 ml 2% সুক্রোজ সুক্রোজের জলীয় দ্রবণ মেশানো হয়েছে। তাহলে 500 ml 2.5% ইউরিয়া আর 500 ml 2% সুক্রোজের জলীয় দ্রবণ মেশানো হয়েছে। এই মিশ্র দ্রবণের অভিস্রবণ চাপ জিজ্ঞাসা করেছে। এরকম অঙ্ক দিয়েছে, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি দুটো দ্রবণকে মেশানো হয়েছে। এই অঙ্কটা কিভাবে করব? এই একই ফর্মুলা আমাদের কাছে যেটা আছে, পাই সমান সি আর টি, এখান থেকেই হয়ে যাবে। এখন আমাকে কনসেন্ট্রেশনটা বের করে নিতে হবে। বাকি আর আর টি তো আমরা জানি, টি বলে দিয়েছে 300 কেলভিন, আর আমরা জানি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা আমাদের জানা আছে। এখন সি সমান দেখে নাও, মোট যদি বলি কত পরিমাণ জল আছে বা জলীয় দ্রবণের পরিমাণটা যদি বলি 500 ml 500 ml, তাহলে 1000 ml হয়ে গেল দ্রবণ। ইউরিয়া আছে 2.5 500 ml আর 500 ml 2% সুক্রোজ। আলাদা আলাদা করে করতে পারি আমরা, যে 500 ml কত মোল বা কত গ্রাম ইউরিয়া আছে আর 500 ml কত গ্রাম সুক্রোজ আছে, এরকম করে আলাদা করতে পারি। আলাদা করে যদি আমি দেখি পরিমাণটা 2.5%, তো তাহলে 2.5 বাই 100, 500তে কত আছে ইন্টু 500, তাহলে দেখা গেল যে 12.5 গ্রাম ইউরিয়া আছে। এটা W2 ফর ইউরিয়া, আর W2 ফর সুক্রোজ কি হবে? সুক্রোজ 2 ডিভাইডেড বাই 100 ইন্টু 500, তাহলে এটা হয়ে গেল 10 গ্রাম। তাহলে 12 গ্রাম আর 10 গ্রাম, 12 গ্রাম 500 ml আছে আর 10 গ্রাম 500 ml আছে। তাহলে 1000 ml যদি বলি আমি কত গ্রাম আছে, তাহলে এই দুটোকে যোগ করব। বা যদি মোল সংখ্যা বার করি, তাহলে কি ইউরিয়ার মোল সংখ্যা যদি বার করি তাহলে কি হবে? ইউরিয়া হচ্ছে 12.5 ডিভাইডেড বাই 60, আর সুক্রোজ হচ্ছে 10 ডিভাইডেড বাই, সুক্রোজের মলিকুলার ওয়েট কত? C12H2, 342, হ্যাঁ মনে আছে তোমাদের। তাহলে এই মোল আর এই মোল, এই টোটাল মোল আছে 1000 ml। তাহলে এই মোল সংখ্যাটা করে নিয়ে ক্যালকুলেশন করে নিলে, ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এখানে আমি ক্যালকুলেটর এ টাইপ করে দেখে নাও। 12.5 ডিভাইডেড বাই 60 করলে হচ্ছে 0.2083, আর এটা হচ্ছে 0.292। এখন এইটা আর এইটা টোটাল মোল আছে কত, যোগ করে দিলাম 0.2083 প্লাস 0.292, তাহলে 1000 ml দ্রবণে এত মোল আছে। তাহলে কনসেন্ট্রেশন হয়ে গেল যেটা, সেটাই কনসেন্ট্রেশন, কারণ 1000 ml আছে। তাহলে কনসেন্ট্রেশন এটা যোগ করে কত হচ্ছে 0.2083 প্লাস 0.292, যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.2375। এত মোলার, 1000 ml যেহেতু আছে এত মোলার।
তাহলে সি পেয়ে গেলে পাই সমান সিআরটি ফর্মুলায় বসিয়ে দিলে পাই সমান 0.2375 ইন্টু 0.0821 ইন্টু 300 অ্যাটমসফিয়ার বেরিয়ে যাবে। ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। 5.85 অ্যাটমসফিয়ার হচ্ছে কি? ঠিক আছে, 844 আছে তো 85 বা 844 লিখে দিলে অ্যান্সার ঠিকই আছে। তাহলে এই ধরনের দিতে পারে যে দুটো আলাদা আলাদা দ্রবণকে মিশিয়ে দেওয়ার ফলে অভিস্রবণ চাপ কত হতে পারে সেটা দেখে নেব। এটা আলাদা আলাদা করে আমি করে এখানে পুট করে দিচ্ছি। সি বের করতে হবে, পাই সমান সিআরটি, গাঢ়ত্বটা বের করে নিলেই হবে। আর এটা খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক দেয় কিন্তু। এরপরেই একটা উদাহরণ দেওয়া আছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বলো। আরেকবার বলো। করলে হবে, ওইটা তো তোমার পরিশ্রম বেশি হয়ে যাবে, তো দুটো আলাদা আলাদা আছে তো। হ্যাঁ, তুমি ওই একবারে বসাতে চাইছো তাই তো। পাই সমান WRT বাই এম ভি। এবার দেখো এইখানে এমটা তুমি কি দেবে আর ডাব্লুটা তুমি কি দেবে। তাহলে তোমাকে মানে এই যে পরিশ্রমটা এখানে তো করতেই হবে, তোমাকে আবার স্মল এন এর রেসপেক্টে বার করতে হবে, তার মানে মূল সংখ্যাতে আবার যেতে হবে। তুমি তো এখানে বসাতে পারবে না, ডাব্লু আর এমটা বসাতে পারবে না, কারণ দুটো আলাদা দ্রাব আছে। তাহলে দুটো আলাদা দ্রাবের ওয়েট আলাদা, মলিকুলার ওয়েট আলাদা। আবার ভিটা এক্ষেত্রে 500 ml আছে, তাহলে তোমাকে দুবার করে পরিশ্রম করতে হবে। যদি তুমি মোল সংখ্যা একবারে বের করে, মানে এখানেও তুমি একই কাজ করবে, সি কনসেন্ট্রেশনটাই বের করার জন্য তোমাকে পরিশ্রমটা করতে হবে। যখন কনসেন্ট্রেশন বের আমি করেই নেবো আলাদা করে, তাহলে আমি পাই সমান সিআরটি বসাবো না কেন? পাই সমান সিআরটি তো আরো ইজি। কি বললাম বুঝলে? করা যেতে পারে, তবে দুবার পরিশ্রম হয়ে যাবে। তোমাকে ডাব্লু বাই এম একবার ইউরিয়ার জন্য বসাতে হবে, ডাব্লু বাই এম আবার ওর জন্য বসাতে হবে, দিয়ে পাইগুলোকে যোগ করতে হবে। তার থেকে এটা বেশি সহজ। তুমি করে দেখতে পারো একবার হচ্ছে কিনা। হ্যাঁ, করে দেখবে একবার হচ্ছে কিনা। আচ্ছা, এখানে আরেকটা যে অঙ্ক দেওয়া আছে খুব ভালো, এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইউরিয়ার একটি জলীয় দ্রবণে অভিস্রবণ চাপ, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইউরিয়ার জলীয় দ্রবণে অভিস্রবণ চাপ মানে পাই ইউরিয়া দেওয়া আছে কত? 500 mmHg। যেহেতু মিলিমিটার পারস্তম্ভ আছে, এটা অ্যাটমসফিয়ারে করে নিলে প্রথমেই তুমি, সেটা হচ্ছে 500 ডিভাইডেড বাই 760 অ্যাটমসফিয়ার। তাহলে পাই ইউরিয়া দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এখন এই দ্রবণটাকে লঘু করা হয়েছে। লঘু করার পর 42 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অভিস্রবণ চাপ মাপা হয়েছে। ইউরিয়া লঘু দ্রবণ এখানে লিখেছি, আরো লঘু করা হয়েছে। কতটা লঘু করা হয়েছে সেটাই আমাদের বের করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে পাই ইউরিয়া, এটাকে দিয়ে দিলাম পাই ইউরিয়া মাথায়, বা এখানে দিয়ে দিলাম 1 পাই ইউরিয়া 1, আর এটা শুধু পাই ইউরিয়া দিয়েছি। কেউ যদি এটা পাই ইউরিয়া 1 এটা 2 দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে বলছে কত বাষ্পচাপ, অভিস্রবণ চাপ কত হয়েছে? 105 mmHg, অর্থাৎ 105 ডিভাইডেড বাই 760 অ্যাটমসফিয়ার। প্রশ্ন কি করেছে যে দ্রবণটা কতটা পরিমাণ লঘু করা হয়েছে। তাহলে প্রথমে 500 mmHg ছিল, লঘু করার পর 42 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অভিস্রবণ চাপ মাপা হলো 105 mmHg হয়ে গেছে। আমি ধরলাম যে এই প্রথম ক্ষেত্রে গাঢ়ত্বটা বললাম সি বা সি মোলার, আর দ্বিতীয় ক্ষেত্রে গাঢ়ত্বটা ধরলাম C1 মোলার। তাহলে সি আর C1 মোলার এই দুটো নির্ণয় করতে হবে আমাকে, বা আমাকে বলতে হবে C1
থেকে সিটা কত গুণ বেশি লঘু বা কত গুণ বেশি গাঢ় এটা নির্ণয় করতে হবে। প্রশ্ন দিয়েছে দ্রবণটি কত গুণ লঘু করা হয়েছে, তাহলে এদের মধ্যে রিলেশনটা বের করে নিলে আমি জেনে যাব যে কত গুণ লঘু করা হয়েছে। প্রথম থেকে কি বার করবে, পাই বের করে নাও বা পাই ইউরিয়া বের করে নাও ফর্মুলা দিয়ে। পাই সমান সি আর টি, এখান থেকে সি বের করে নাও। প্রথম কি বসাবে, সি আর হচ্ছে 0.0821 আর টিটা কত 27 ডিগ্রি মানে 300 কেলভিন। আর এই পাইটা দেওয়া আছে, পাই কত দেওয়া আছে 500/760, তাহলে সি সমান যেটা বেরোবে 500/760 ডিভাইডেড বাই 0.0821 300 কেলভিন, এরকম করে করে দিলাম। তাহলে বেরিয়ে যাবে সি, এটাই হবে তো। এটা ছিল 507, এই 500 ডিভাইডেড বাই 760, তাহলে ভাগে চলে গেছে এটা। এখানে কত বেরোলো সি সমান বলো, 0.0267, ঠিক আছে 0.0267 মোল পার লিটার বা মোলার বলতে পারি, মোল পার লিটার বা মোলার 0.0267। এখন দ্বিতীয় ক্ষেত্রে পাই ইউরিয়া 1 থেকে C1টা বের করে নাও। C1 নির্ণয় করে নাও। C1 সমান যেটা হবে 105/700 ডিভাইডেড বাই 760 আর 1/0.0821 আর এখানে 42 ডিগ্রি মানে কত কেলভিন, 315 কেলভিন। তাহলে C1 সমান কত বেরিয়ে গেল বলো একটু আমাকে কেউ ক্যালকুলেট করে। বই দেখে বলছো আর কি তোমরা, অঙ্কটা না করে বই দেখে বলে দিচ্ছ। আচ্ছা মাইনাসে আসছে কি, 10 টু দি পাওয়ার মাইনাসে আসছে ক্যালকুলেটরে, 10 to the power minus কেন পয়েন্ট দিয়ে আসছে না? স্যার ওটা দশমিকে আগে নিয়ে যাও লাস্ট লেভেল। তুমি তো বই দেখে এটা করে নিচ্ছ, ক্যালকুলেটরে কি 10 টু দি পাওয়ারে আসছে? তাহলে এটা আসছে দেখো 5.34 10 টু দি পাওয়ার -3। তাহলে C/C1 করে নাও বা C1/C ও করতে পারো। C/C1 যদি করো তাহলে কত আসবে দেখো 5 গুণ আসবে। C/C1 সমান 5 গুণ। তাহলে দ্রবণটা কত লঘু করা হচ্ছে, 5 গুণ লঘু করা হয়েছে। কারণ কি আসছে, C1 সমান আসছে C/5, অর্থাৎ আগে যে দ্রবণটা ছিল সেটা লঘু করা হয়েছে কত, 5 গুণ লঘু করা হয়েছে। বা এটা বলতে পারি C সমান 5 × C1, যা ছিল তার থেকে 5 গুণ লঘু করা হয়ে গেছে। এরকম টাইপের অঙ্ক দিতে পারে। আর একটা লাস্ট একটা নিউমেরিক্যাল করাবো একটা টাইপের, যেটা দেওয়া আছে বইতে দেখবে থাকবে। মানব দেহের রক্ত 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজের 5.722% ওয়েট বাই ভলিউম এর সাথে আইসোটোনিক
মানবদেহের রক্ত 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজের 5.722% ওয়েট বাই ভলিউম এই জলীয় দ্রবণের সাথে আইসোটোনিক রক্তের অভিস্রবণ চাপ চেয়েছে। অর্থাৎ আমি যদি এই দ্রবণের অভিস্রবণ চাপ বের করে নিই তাহলে রক্তের অভিস্রবণ চাপের সমান হয়ে যাবে তো, কারণ রক্তের যে অভিস্রবণ চাপ সেটা এই দ্রবণের অভিস্রবণ চাপের সাথে আইসোটোনিক। তাহলে আমি এই দ্রবণের অভিস্রবণ চাপটাই বের করব ঘুরিয়ে। এই দ্রবণ অভিস্রবণ চাপ পাই সমান সিআরটি, বা তুমি সিটাকে আলাদা করে বের করে নিলে বা ওয়েট দিয়েও করতে পারো, যেটা তোমার সুবিধা হবে। আমি পাই সমান সিআরটি দিয়ে করছি। ডাব্লু সমান আমি দেখতে পাচ্ছি 5.722 গ্রাম। এইটা দ্রবীভূত আছে কত এমএল এ? 100 ml এ দ্রবীভূত আছে। তাহলে 1000 ml এ দ্রবীভূত আছে কত বের করে নেবো আমি? 1000 ml এ দ্রবীভূত আছে কত হবে? 5.722 ডিভাইডেড বাই 100 ইন্টু 1000, এইটা হয়ে যাবে এত গ্রাম আছে। আর মোল যদি বার করতে চাই তাহলে সেটা আগে মোল দিয়ে বার করাটাই ভালো হবে। এত গ্রাম দ্রবীভূত আছে 100-তে, 100 ml এ দ্রবীভূত আছে 5.722 গ্রাম। কত মোল আছে যদি বলি তাহলে গ্লুকোজ মানে 180, তাহলে এত মোল দ্রবীভূত আছে। 1000 ml এ কত মোল দ্রবীভূত আছে কি হলো তাহলে? 5.722 180,000 ডিভাইডেড বাই 100 কত মোল হলো? 0.3178। এইটাই মোলারিটি বা মোল পার লিটার। এটা হচ্ছে কনসেন্ট্রেশন সি। তাহলে পাই সমান সিআরটি তে বসিয়ে দাও। পাই সমান 0.3178, আর হচ্ছে 0.0821, আর 27 ডিগ্রি মানে 300 কেলভিন। তাহলে কত বেরিয়ে গেল? 7.82 অ্যাটমসফিয়ার। এইটাই রক্তের অভিস্রবণ চাপ, যেটা গ্লুকোজের দ্রবণের সাথে এই দ্রবণের সাথে আইসোটোনিক। এই ধরনের অঙ্ক বা নিউমেরিক্যাল দিলে আশা করি তোমরা করে নিতে পারবে খুব সহজেই। এবার আসছিলাম যে তোমরা যখন অঙ্কগুলো করছো, এক্সারসাইজের অঙ্ক, তোমরা যে মলিকুলার ওয়েটটা পাচ্ছ সেটা দ্বিগুণ বা হাফ পেয়ে যাচ্ছ, কারণ যেটা তুমি করছো সেটা আমরা শেখাইনি, এখনো সেই জায়গায় পৌঁছায়নি। সেটা হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এই অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম আমরা এখন অবধি করিনি, কিন্তু তোমরা নিউমেরিক্যাল করতে গেছো, দিয়ে ভুলভাল অ্যান্সার বেরোচ্ছে। ভুল বলতে ভুল নয়, কারণ তুমি এমন একটা দ্রাব নিয়েছো, হয় সেটা বিয়োজিত হয়ে যাচ্ছে বা সংযোজিত হয়ে যাচ্ছে। যখন NaCl যদি নাও তাহলে বিয়োজন হচ্ছে, দেখো কণার সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কলিগেটিভ যে প্রপার্টি, সেই যে ফর্মুলা তুমি ইউজ করছো সেই ফর্মুলায় হবে না। অ্যাবনর্মাল বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম কেন দেখা যায় আগে বলে দিই। ব্যাপারটা কি অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম কি? যে সকল দ্রাব পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যায় বা সংযোজিত হয়ে যায়, সেক্ষেত্রে তুমি যখন সংখ্যাগত ধর্ম নির্ণয় করবে, যেমন অভিস্রবণ চাপ বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা হিমাঙ্কের অবনমন বা স্ফুটনাঙ্কের উন্নয়ন, তখন সেখান থেকে প্রাপ্ত আণবিক ভর, দ্রাবের আণবিক ভর আর পরীক্ষাগত আণবিক ভরের মধ্যে পার্থক্য দেখা যাবে।
অর্থাৎ তুমি যদি NaCl এর আণবিক ভর নির্ণয় করো রাউল্টের সূত্র বা ভ্যান টাবের সূত্র থেকে, যে আণবিক গুরুত্বটা পাবে সেটা পরীক্ষালব্ধ থেকে আলাদা হয়ে যাবে। এই আলাদা হবার যে ঘটনা সেটাকেই বলছি আমরা অস্বাভাবিক বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ যদি নিই, যেমন এই বিয়োজিত হচ্ছে NaCl, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ যদি নিই NaCl, KCl বা BaCl2 বা BaNO3(2) বা MgCl2, তাহলে দ্রবণের সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান আর গণনার মাধ্যমে তুমি যেটা পাবে তার মান অপেক্ষায় বেশি হবে। গণনার মাধ্যমে মানটা যেটা পেলে প্রাপ্ত মান এই পরীক্ষালব্ধ মানটা বেশি, গণনার মাধ্যমে কমে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে। আমি দেখবো NaCl এর ক্ষেত্রে অর্ধেক হয়ে যাচ্ছে। আবার যদি সংযোজিত হয়ে যায়, যেমন অ্যাসিটিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড বা ফিনল, এই সমস্ত দ্রাব্য পদার্থকে যদি বেনজোইক অ্যাসিডের বেনজিনে দ্রবীভূত করো, বেনজিনে যদি দ্রবীভূত করে দাও এই অ্যাসিটিক অ্যাসিডকে বা বেনজোইক অ্যাসিডকে C6H5COOH বেনজোইক অ্যাসিড বা ফেনল C6H5OH, এদেরকে যদি বেনজিনে দ্রবীভূত করো তাহলে এদের সংযোজিত হয়ে যায়। অর্থাৎ তুমি যদি দুটো অ্যাসিটিক অ্যাসিড নাও CH3COOH, বেনজিনে দ্রবীভূত করলেই কি হবে CH3COOH(2), অর্থাৎ দুটো কণা নিয়েছিলে একটা কণা হয়ে গেছে। যেমন এখানে NaCl এর একটা কণা নিয়েছিলে দুটো কণায় পরিণত হয়ে গেছে, আর এখানে অ্যাসিটিক অ্যাসিডের দুটো কণা নিয়েছিলে একটা, অর্থাৎ n সংখ্যক যদি নিয়ে নাও তাহলে (n) যদি হয়ে যায়, মানে আমি নিলাম একটা দ্রাব্য A, সেটা সংযোজিত হয়ে A(n) হয়ে গেছে, অর্থাৎ n সংখ্যক কণা এরকম একটা অণুতে পরিণত হয়ে গেছে, তার মানে সংযোজন হয়েছে। n এর মান যদি 2 হয় তাহলে ডাইমার, 3 হলে ট্রাইমার, 4 হলে টেট্রামার বা পলিমার বলতে পারি আমরা। তাহলে এইগুলোর ক্ষেত্রে যেখানে সংযোজন ঘটে সেখানে পরীক্ষালব্ধ মান যেটা পাবে, কলিগেটিভ প্রপার্টির পরীক্ষালব্ধ মান, সেই মানটাও কিন্তু আণবিক ওজনের সাথে বা গাণিতিক গণনার মাধ্যমে যে মানটা পাবে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, আলাদা হয়ে যাবে। এই অস্বাভাবিক সংখ্যাগত এর কারণ কি দেখলাম তাহলে আমি? অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণ এক হচ্ছে বিয়োজন, আর এক হচ্ছে সংযোজন। দেখবে সেই জন্যই আমরা বারবার বলছিলাম যে কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য তড়িৎ অসংযোজিত দ্রাবের ক্ষেত্রে রাউল্টের সূত্র বা ভ্যান টাবের সূত্র, কিন্তু যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ সংযোজিত পদার্থ পেয়ে যাও তাহলে কিন্তু কলিগেটিভ প্রপার্টির পরীক্ষালব্ধ মান আর তাত্ত্বিক মান বা গণনার দ্বারা প্রাপ্ত মানের মধ্যে সামঞ্জস্য থাকবে না, আলাদা হয়ে যাবে। এখান পর্যন্ত বুঝলাম। এবার আমি দেখব যে যদি সংযোজন ঘটে তাহলে কি হবে, যদি বিয়োজন ঘটে তাহলে কি হবে। যদি একটু বলেছি আমি, এখানে আরো ভালো করে আলোচনা করছি। যদি সংযোজন ঘটে আর যদি বিয়োজন ঘটে তাহলে পরীক্ষালব্ধ মান আর তাত্ত্বিক মানের কি পরিবর্তন দেখা যাবে। যেমন আমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে সেটাই আমি বলবো। প্রথমে সংযোজনটা বলছি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণ কি, সেটা কি বলতে পারবো আমরা? দ্রাবকণার সংযোজন, দ্রাবকণার সংযোজন
বা বিয়োজন। যেহেতু কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে না। দ্রাবকণার সংখ্যা বৃদ্ধি পেলে সংখ্যাগত ধর্মের মান বাড়ে, দ্রাবকণার সংখ্যা কম হলে সংখ্যাগত ধর্মের মান কমে। বা বলতে পারি কলিগেটিভ প্রপার্টি প্রপোর্শনাল টু নাম্বার অফ পার্টিকেল বা নাম্বার অফ সলিউট পার্টিকেল। কি বললাম, এটা হেডিং দিয়ে রেখে দাও। কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম কার সাথে সমানুপাতিক? দ্রাবকণার সংখ্যার সাথে সমানুপাতিক। দ্রাবকণার সংখ্যা যদি বাড়ে তাহলে সংখ্যাগত ধর্মের মান বাড়বে, দ্রাবকণার সংখ্যা যদি কমে সংখ্যাগত ধর্মের মান কমবে। এবার সংযোজনের ক্ষেত্রে দেখছি আমি কি আছে আমাদের সিলেবাসে। বেনজিন এই দ্রাবকে, বেনজিন দ্রাবক, এই দ্রাবকে যদি আমি অ্যাসিটিক অ্যাসিড সংকেত লিখছি CH3COOH বা বেনজোইক অ্যাসিড C6H5COOH বা ফেনল C6H5OH, এই তিনটে যদি আমি নিই বেনজিনের ক্ষেত্রে, বেনজিনের মধ্যে যদি অ্যাসিডিক অ্যাসিডকে দ্রবীভূত করি বা বেনজোইক অ্যাসিডকে দ্রবীভূত করি বা যদি ফেনলকে দ্রবীভূত করি তাহলে সংযোজিত হয়ে যায়, অর্থাৎ কণার সংখ্যা কমে যায়। কিরকম ভাবে কমে? এক্ষেত্রে ডাইমার ফর্ম করে। অ্যাসিটিক অ্যাসিড সংকেত আমরা জানি, এটা একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু আমি লিখেছি। এরা কি করে, বেনজিন দ্রবণে যখন এদেরকে নেওয়া হয় বেনজিন দ্রাবকে, তখন একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু আর একটা অ্যাসিটিক অ্যাসিডের অণুর সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ডাইমার ফর্ম করে এরকম ভাবে। এখানে যদি C6H5 নিয়ে নিই তাহলে এটা বেনজোইক অ্যাসিড হয়ে গেল, আর যদি ফেনল নিই তাহলে ডাইমারটা OH এর সাথে আরেকটা OH হাইড্রোজেন বন্ধনে যাবে, সেটা ফেনলের ক্ষেত্রে। অর্থাৎ যদি আমি দুটো কণা নিই, দুটো অ্যাসিটিক অ্যাসিড নিই, তাহলে সেটা সংযোজিত হয়ে একটা অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার বা একটা কণায় পরিণত হয়ে গেল। তাহলে আমি যতগুলো নিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে। তাহলে সংখ্যাগত ধর্মের মানটা কি হবে? যেহেতু কণার সংখ্যার সাথে সমানুপাতিক, তাই সংখ্যাগত ধর্মের মান কমে যাবে। তাহলে আমি যেটা পাওয়ার কথা পরীক্ষালব্ধ মান থেকে মানটা কমে গেল। তাহলে আমি দেখে নিলাম সংযোজনের ক্ষেত্রে পরীক্ষালব্ধ মানের সাথে সংখ্যাগত ধর্মের মান মিলবে না। যদি প্রশ্ন করা হয় যে সংযোজনের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের মানটা কিরকম হবে, তাত্ত্বিক মান আর পরীক্ষালব্ধ মান, পরীক্ষালব্ধ বলো, পরীক্ষালব্ধ মান গণনার মাধ্যমে প্রাপ্ত মানের অপেক্ষায় কম হবে। পরীক্ষালব্ধ মান গণনা বা তাত্ত্বিক মান অপেক্ষায় কম হবে। কারণ আমরা যখন গণনা করছি তখন এই সংযোজনটাকে তো ধরছি না, তাহলে যে মানটা পাবে সেই মানটা কি হয়ে যাবে বলো? হ্যাঁ, তাহলে পরীক্ষালব্ধ মান গণনার মাধ্যমে বা তাত্ত্বিক মান অপেক্ষায় কম হবে। বিয়োজন হলে কি হবে? পরীক্ষালব্ধ মান তাত্ত্বিক মান অপেক্ষায় বেশি হবে। এটা আর বলছি না, আমি নিজে থেকেই বুঝতে পেরে গেছো বিয়োজনের ক্ষেত্রে কি হবে। যেহেতু বিয়োজনে কণার সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, দ্রবণের সংখ্যাগত মান দ্রবণে উপস্থিত দ্রাবের কণার সঙ্গে সমানুপাতিক, তাই সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান গণনা বা
গণনার দ্বারা প্রাপ্ত বা তাত্ত্বিক মান অপেক্ষায় বেশি হয়ে যাবে বিয়োজনের ক্ষেত্রে। আচ্ছা, কত বেশি হবে কত কম হবে সেটা হচ্ছে তোমার বিয়োজনের ফলে কণার সংখ্যার উপর নির্ভর করবে। যেমন তোমাদের দ্বিগুণ বা অর্ধেক হয়ে যাচ্ছিল, কারণ কণার সংখ্যা হয় দ্বিগুণ হয়ে যাচ্ছিল বা কণার সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছিল। এরপরে যেটা বলছি পরীক্ষায় এইটা অবশ্যই থাকে যে দ্রাবের সংযোজন এবং আণবিক গুরুত্ব। এরকম মন দিয়ে শুনবে। হ্যাঁ, দ্রাবের সংযোজন হলে আণবিক গুরুত্বের উপর কি প্রভাব পড়ে? আমরা জানি যে দ্রাবের আণবিক গুরুত্ব সংখ্যাগত ধর্মের সাথে, যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যতগুলো সংখ্যাগত ধর্ম আমরা দেখেছি, ডেল্টা পি বাই পি জিরো সমান কি ছিল? ফর্মুলাটা বলো দেখি। বলো। এটা তো তুমি, আমি W2 আর W1 আর M2 আর M2 রেসপেক্টে জিজ্ঞাসা করছি। P by P naught minus P W2 by W2. বলো, কেউ একজন বলো পরিষ্কার করে, বুঝতে পারছি না কথাটা। W2 বাই M2 আর নিচে কি ছিল? W1 বাই M1। হ্যাঁ, এবার যদি এখানে প্লাস দিই তাহলে আর একটা আসবে। আমি ওইটাকে বেন লঘু দ্রবণ করেছি সুবিধার জন্য, এখন বোঝার সুবিধার জন্য। তাহলে এখান থেকে ইকুয়ালস টু কি লিখতে পারি? W2 ইন্টু M1 ডিভাইডেড বাই W1 ইন্টু M2। এটাই তো পেয়েছিলাম। যদি লঘু দ্রবণের ক্ষেত্রে ওই N1 প্লাস N2 নিয়ার অ্যাবাউট N1 করে দিই, তাহলে এই ফর্মুলাটা পেয়েছিলাম। আচ্ছা, ডেল্টা TF সমান কি পেয়েছিলে? KF ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু M2, এটা পেয়েছি। তাহলে এইটা পেলাম। তাহলে প্রথম সংখ্যাগত ধর্ম, দ্বিতীয় সংখ্যাগত ধর্ম, তৃতীয় সংখ্যাগত ধর্ম একই জিনিস, আমি এখানে লিখছি না, অভিশ্রবণ চাপটা লিখছি একবারে। পাই সমান যেটা পেয়েছি সেটা কি পেয়েছি? WRT বাই MV। এখানে এমটা নিশ্চয়ই আমরা জানি M2 অ্যাকচুয়ালি, বা এখানে W2 লিখে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? সংখ্যাগত ধর্মের সাথে মলিকুলার ওয়েটের রিলেশনটা কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তাহলে আমি এখানে লিখতে পারি সংখ্যাগত ধর্ম 1 বাই দ্রাবের আণবিক ওজন সবারই ক্ষেত্রে দেখলাম সংখ্যাগত ধর্মটা দ্রাবের আণবিক ওজনের সাথে ব্যস্তানুপাতিক। এখন আসছি সংযোজন। যদি সংযোজন হয়, সংখ্যাগত ধর্ম কি হয়? হ্রাস পায় না বৃদ্ধি পায়? হ্রাস পায়। তাহলে সংখ্যাগত ধর্ম দেখছি হ্রাস পায়। সংযোজন হলে সংখ্যাগত ধর্মের মান হ্রাস পায়। তাহলে আণবিক ওজন কি হবে? তাহলে আণবিক ওজন বৃদ্ধি পাবে। সেই জন্যই তোমরা যখন সংযোজন ঘটছে আর আণবিক ওজন নির্ণয় করছো, বেড়ে যাচ্ছে, যা মান আছে তার থেকে বেড়ে যাচ্ছে। যদি সংযোজন ডাইমার হয় তাহলে দ্বিগুণ হয়ে যাবে, ট্রাইমার হলে 3 গুণ হয়ে যাবে। এটাই মেন পয়েন্ট কিন্তু। হ্যাঁ, এই সংখ্যাগত ধর্মের সাথে দ্রাবের আণবিক ওজন ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। তাহলে সংযোজন হলে সংখ্যাগত ধর্মের মান হ্রাস পাচ্ছে, আর সংখ্যাগত ধর্মের মান যদি হ্রাস পায় তাহলে দ্রাবের আণবিক ওজন বৃদ্ধি পাবে। এটা সংযোজনের ক্ষেত্রে। বিয়োজনের ক্ষেত্রে কি লিখবো তো আমরা?
বিয়োজনের ক্ষেত্রে যেহেতু কণার সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাগত ধর্মের মান বৃদ্ধি পাবে, আণবিক ওজন কি হবে? কমে যাবে। কমে যাবে। তাহলে বিয়োজনের ক্ষেত্রে দ্রাব কণার সংখ্যা, স্যার লেখা কিছু বুঝতে পারছি না। লেখাটা দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছো না? হ্যাঁ, হয়তো নেটওয়ার্কের জন্য ক্লিয়ার দেখতে পাচ্ছ না। সবাই দেখতে পাচ্ছ না কি কয়েকজন? দেখতে পাচ্ছি। ঠিক আছে। তাহলে দ্রাব কণার সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাগত ধর্ম বৃদ্ধি পাবে। সংখ্যাগত ধর্ম যদি বৃদ্ধি পায়, তাহলে আণবিক ওজন হ্রাস পায়। হয়ে গেল? আচ্ছা, এটা প্রথমে যিনি আবিষ্কার করলেন ব্যাপারটা সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান আর তাত্ত্বিক মান, তিনি কিন্তু ভ্যান টপের সমীকরণ থেকে এটাই মানটা পাওয়া গেছে। ভ্যান টপ দেখলেন যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যখন আমি দ্রবণ নিচ্ছি, লঘু দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, তখন যে অভিস্রবণ চাপটা পাচ্ছি, আর যদি সেটাকে তড়িৎ বিশ্লেষ্য না ধরে তাত্ত্বিক মান গণনা করছি, তাহলে যে অভিস্রবণ চাপটা পাচ্ছি সেটা কিন্তু এক নয়, আলাদা। তারপর তিনি কি করলেন যে অভিস্রবণ চাপের তাত্ত্বিক মান, অভিস্রবণ চাপের তাত্ত্বিক মান যেটা গণনার মাধ্যমে আমরা পাই, সেটা আমরা তো এইরকমই করেছি, পাই সমান CRT, এইভাবেই তো গণনাগুলো করেছি। পাই সমান CRT ধরেই আমরা গণনা করেছি তাত্ত্বিক মান। কিন্তু পরীক্ষালব্ধ যে মানটা সেটা তো আলাদা আলাদা পাচ্ছি। তখন তিনি কি করলেন, পরীক্ষা লব্ধ মানের জন্য একটা আলাদা সমীকরণ করলেন, সেটা বললেন পাই হাইফেন বা পাই প্রাইম বা পাই ড্যাশ। পাই ড্যাশ সমান কি বললেন, স্মল আই CRT, একটা আই যোগ করে দিলেন। এই আই সমান তাহলে কি পাচ্ছ, আই সমান বললেন পাই ড্যাশ বাই পাই, অর্থাৎ কি পরীক্ষালব্ধ মান বাই তাত্ত্বিক মান। মান বাই তাত্ত্বিক মান কি, পরীক্ষালব্ধ মানের অভিস্রবণ চাপ আর তাত্ত্বিক মানে প্রাপ্ত অভিস্রবণ চাপ। তার মানে কি, আই সমান যেটা পেলাম সেটাকে বলছি ভ্যান টপ ফ্যাক্টর। ঠিক আছে, ভ্যান টপ যেহেতু আবিষ্কার করেছেন, নাম দিলেন ভ্যান টপ ফ্যাক্টর। তাহলে ভ্যান টপ ফ্যাক্টর কি, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বা কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ এবং তাত্ত্বিক অভিস্রবণ চাপের অনুপাত, সেটা হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর বা আই। এখন যদি দুটোই সমান হয়, পরীক্ষালব্ধ মান আর তাত্ত্বিক মান, কার ক্ষেত্রে সমান হবে, যদি তোমার দ্রাবটা কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অতড়িৎ সংযোজিত হয়, তাহলে দুটোই মান একই হবে, তখন আই সমান 1 হয়ে গেল। আই সমান 1 আমরা এতক্ষণ যে ক্যালকুলেশনগুলো করে এসেছি সেগুলো সব ক্ষেত্রেই কিন্তু আই সমান 1, কিন্তু এখন যে ক্যালকুলেশনগুলো করব সেক্ষেত্রে কিন্তু আই সমান 1 হবে না। পরবর্তীকালে ভ্যান টপ পরবর্তীকালে দেখলেন যে এটা শুধুমাত্র অভিস্রবণ চাপের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, যতগুলো কলিগেটিভ প্রপার্টি আছে তাদের প্রত্যেকটারই, যেমন পাই ড্যাশ বাই পাই, ঠিক একই রকমভাবে ডেল্টা পি ড্যাশ বাই ডেল্টা পি যখন করা হবে, বা ডেল্টা টিবি ড্যাশ বাই ডেল্টা টিবি করা হবে, অর্থাৎ পরীক্ষা দ্বারা প্রাপ্ত স্ফুটনাঙ্কের উন্নয়ন বাই তাত্ত্বিক স্ফুটনাঙ্ক উন্নয়ন, পরীক্ষার দ্বারা প্রাপ্ত হিমাঙ্কের অবনমন বাই তাত্ত্বিক
তাত্ত্বিক বা গণনার মাধ্যমে প্রাপ্ত হিমাঙ্কের অবনমন, এই সবগুলোরই অনুপাত কিন্তু আয়ের সাথে সমান হচ্ছে। তখন আরেকটা সংজ্ঞা দেওয়া যেতে পারে, যেমন এটা অভিশ্রবণ চাপ দিয়ে সংজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক একই রকম ভাবে এইখান থেকে একটা সংজ্ঞা পাওয়া যায় ভ্যান্ট অফ ফ্যাক্টরের। লঘু দ্রবণের কোনো একটি সংখ্যাগত ধর্মের, যে কোনো একটি সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান ও তার তাত্ত্বিক মানের অনুপাতকে আমরা বলতে পারি ভ্যান্ট অফ গুণক বা ভ্যান্ট অফ ফ্যাক্টর। আর মলিকুলার ওয়েটের সাথে কি রিলেশন আছে সেটা আমি একটু আগেই বলে দিলাম। এইটা যদি ক্যাপিটাল এম যদি দ্রাবের আণবিক ওজন হয় আর এম প্রাইম যদি হয় পরীক্ষা দ্বারা প্রাপ্ত, কি বললাম, ক্যাপিটাল এম হচ্ছে দ্রাবের আণবিক ওজন তাত্ত্বিক মান দ্বারা প্রাপ্ত, মানে গণনার মাধ্যমে প্রাপ্ত, এটা যেটা আমরা নির্ণয় করছিলাম এতক্ষণ গণনার মাধ্যমে। আর এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান। যেহেতু দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যস্তানুপাতিক, মলিকুলার ওয়েট এদের সাথে ব্যস্তানুপাতিক, তাই আই সমান যদি 1 হয় তাহলে ক্যাপিটাল এম সমান এম প্রাইম। এটা বুঝতে অসুবিধা নেই আমাদের, 1 নাম্বার। যদি ভ্যান্ট অফ ফ্যাক্টর 1 হয়ে যায় তাহলে এম সমান এম প্রাইম। এটা বুঝে তোমরা বলবে আই গ্রেটার দ্যান 1, অর্থাৎ ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান বেশি। ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান বেশি মানে কি, পরীক্ষালব্ধ যে মানটা আছে সংখ্যাগত ধর্মের সেটা বেশি তাত্ত্বিক মানের তুলনায়। তাহলে আণবিক ওজন কোনটা বেশি হবে, ক্যাপিটাল এম না ক্যাপিটাল এম প্রাইম? গ্রেটার দ্যান সাইন দেবো না লেস দ্যান সাইন দেবো? গ্রেটার দ্যান সাইন দেবো না লেস দ্যান সাইন দেবো? গ্রেটার দ্যান সাইন দেবো, একদম ঠিক আছে। অর্থাৎ গণনার মাধ্যমে যে মানটা পাবে সেটা বেশি পাবে পরীক্ষালব্ধের মানের থেকে, আই যখন গ্রেটার দ্যান 1 হবে। আর 3, আই যদি লেস দ্যান 1 হয়, অর্থাৎ ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান যদি কম হয়, তাহলে আমি কি বলতে পারি, বা এটাকে বা দিয়ে এরকমও লিখতে পারো, এম প্রাইম লেস দ্যান ক্যাপিটাল এম। পরীক্ষালব্ধ মানটা কম হবে গণনার মাধ্যমে। মানে এটা কি সংযোজন হচ্ছে না বিয়োজন হচ্ছে বলো দেখি এই ফর্মুলাতে? এটার ক্ষেত্রে পরীক্ষালব্ধ মানটা কম পাচ্ছ গণনার থেকে, তাহলে বিয়োজন হচ্ছে। আর এইটা কি হচ্ছে, ভ্যান্ট অফ ফ্যাক্টর লেস দ্যান 1। লেস দ্যান 1 মানে ক্যাপিটাল এম লেস দ্যান এম প্রাইম বা ক্যাপিটাল এম প্রাইম গ্রেটার দ্যান এম। পরীক্ষালব্ধ মান বেশি হচ্ছে আণবিক গুরুত্ব থেকে, মানে এটা দেখবে দ্বিগুণ হয়ে গেছে বা 3 গুণ হয়ে গেছে। তার মানে এখানে কি হচ্ছে, 3 নম্বরের ক্ষেত্রে কি হচ্ছে, বিয়োজন হচ্ছে না সংযোজন হচ্ছে? সংযোজন। এটা বুঝতে পারলেই অঙ্ক তুমি করে নিতে পারবে। আর পুরো ব্যাপারটা এখন বুঝতে পেরে গেছে যে দ্বিগুণ বা হাফ হয়ে যাচ্ছিল কেন, বিয়োজন আর সংযোজন। এটা খুব ভালো করে মনে রাখবে। আরো আই মলিকুলার ওয়েট বা এম এর রেসপেক্টেও বলা যায় আই সমান ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্রাইম। অর্থাৎ পরীক্ষা দ্বারা প্রাপ্ত যে মানটা আছে এম প্রাইম, আর পরীক্ষা দ্বারা এই তাত্ত্বিক মান, সেটার সাথে রিলেশন কার, ভ্যান্ট অফের। এখান থেকে বুঝতে পারছো যে আই যখন ইকুয়ালস টু 1 হবে তখন এম সমান এম প্রাইম। আই যখন গ্রেটার দ্যান 1 হবে তখন এম গ্রেটার দ্যান এম প্রাইম। আর আই সমান যখন লেস দ্যান 1 হবে তখন এম লেস দ্যান এম প্রাইম। এইটাও তুমি বক্স করে রেখে দিতে পারো। আচ্ছা, এখন এবার রিলেশন কার করো, ভ্যান্ট অফের সাথে বিয়োজন বা সংযোজনের একটা সম্পর্ক আছে, সেটাও আমি ফর্মুলা আছে, শুধু সেই ফর্মুলাটা বলে দেবো। হেডিং দাও যে
ভ্যান টপ গুণক এবং দ্রাবের আয়নায়ন মাত্রার মধ্যে সম্পর্ক। ভ্যান-টপ গুণক মানে কি? আই, এবং দ্রাবের বিয়োজন মাত্রা বা আয়নায়ন মাত্রা মানে আলফা। সম্পর্ক নির্ণয় করব, নির্ণয় নেই, শুধু ফর্মুলা আছে। সম্পর্কটা কি? যদি একটি অণু, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটি অণু বিয়োজিত হয়ে n সংখ্যক অণু সৃষ্টি করে, তাহলে আলফা সমান, বিয়োজন মাত্রা আলফা সমান I-1 বাই n-1। ফর্মুলাটা লিখে রাখো, এই ফর্মুলাটা পরীক্ষায় কিন্তু এখান থেকে অঙ্ক থাকে, ফর্মুলাটা ড্রাইভ করতে দেয় না, গ্র্যাজুয়েশনে আছে। আলফা সমান I-1 বাই n-1। এনটা বলে দিচ্ছি অণুর সংখ্যা বিয়োজিত হওয়ার পর। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, NaCl বিয়োজিত হয়ে কি তৈরি করে? Na প্লাস আর Cl মাইনাস। যদি জলীয় দ্রবণ থাকে তাহলে Na প্লাস অ্যাকুয়াস, Cl মাইনাস অ্যাকুয়াস। তাহলে স্মল n এর ভ্যালুটা কত হবে এখানে? বলো, 2 হবে। তাহলে এক্ষেত্রে এই যে ইকুয়েশনটা পেলাম, 1 নাম্বার ইকুয়েশন থেকে কি পাই? 1 নং সমীকরণ থেকে আলফা সমান I-1 বাই 2-1, যেটা কি হয়ে গেল? আলফা সমান I-1। তাহলে এখান থেকে আমরা আলফা বা আয়ের যে কোনো একটা মান দিয়ে দিলে আরেকটা নির্ণয় করে নিতে পারবো। কার ক্ষেত্রে? যদি তোমার NaCl বা AB টাইপ হয়, AB টাইপ যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। AB2 টাইপ যদি হয় না, AB2 যেমন MgCl2 বা BaCl2 বা BaNO3(2), এদের ক্ষেত্রে কি হবে? আলফা সমান I-1 বাই n-1। এনটা কি হবে এদের ক্ষেত্রে? একটা দেখিয়ে দিচ্ছি, MgCl2 ভেঙে গিয়ে কি হবে? Mg2 প্লাস অ্যাকুয়াস প্লাস 2Cl মাইনাস অ্যাকুয়াস, অর্থাৎ 3 হয়ে গেল, n এর ভ্যালু 3। তাহলে আলফা সমান I-1 বাই 3-1। তাহলে আলফা সমান I-1 বাই 2। এরকম ভাবে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি দেয়, আমি আলফা সাথে আয়ের রিলেশন করে নিতে পারবো। একটা অঙ্ক ভেনা পরীক্ষায় দিয়েছে, নিউমেরিক্যাল প্রবলেম, এরকম টাইপেরই তুমি অঙ্ক করতে গিয়ে মানটা দেখেছো আলাদা হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে যে ভ্যান-টপ ফ্যাক্টরের সাথে আলফার যে রিলেশন, সেখান থেকে একটা অঙ্ক আছে। প্রশ্নটা কি? উদাহরণের অঙ্ক, BaNO3(2) বেরিয়াম নাইট্রেটের একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব দিয়েছে। গাঢ়ত্ব মানে ক্যাপিটাল C দিয়ে দিয়েছে, 0.1 ক্যাপিটাল M, 1 মোলার। উক্ত দ্রবণের ভ্যান-টপ ফ্যাক্টর দিয়ে দিয়েছে I সমান 2.74। আয়নায়ন মাত্রা চেয়েছে, আলফা কত? নির্ণয় করো দেখি। বেরিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ, গাঢ়ত্ব হচ্ছে 0.1 মোলার, ভ্যান-টপ ফ্যাক্টর 2.74, আলফা সমান কত? তাহলে আলফা সমান পেয়ে যাব কত? I-1 বাই n-1। I সমান দিয়ে দিয়েছে, এনটা বের করবে কি করে? বেরিয়াম নাইট্রেট ভেঙে গেলে কি হয়? Ba2 প্লাস প্লাস 2NO3 মাইনাস, তাহলে n এর ভ্যালু হয়ে গেল 3। আলফা সমান 2.74 মাইনাস 1, 3 মাইনাস 1 সমান কত আসছে? 0.87। আলফা সমান 0.87 বলতে পারো। পার্সেন্টেজে বললে কি হবে? 87%। অর্থাৎ বেরিয়াম নাইট্রেটের বিয়োজন মাত্রা কত? 87% বা 0.87। এরকম টাইপের অঙ্ক তোমাকে দিতে পারে বিয়োজন থেকে। আবার বিয়োজনের আলফার মান যেমন বের করতে দিয়েছে, সেরকম ভ্যান-টপ ফ্যাক্টরের মানও বের করতে দিতে পারে। যেমন পরের অঙ্কটাই আছে যে KBR, এই KBR এর
একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব বলেছে সি সমান 0.5 মোলার, আর দ্রবণের 80% বিয়োজিত হয়েছে কেবিআর, আলফা সমান হচ্ছে 80%। বা দিয়ে কি বলতে পারি 0.80 বা 0.8। এই দ্রবণের ভ্যান্ট অফ ফ্যাক্টর নির্ণয় করো, আই সমান নির্ণয় করো, একই ফর্মুলা, আলফা সমান আই মাইনাস 1/n-1। কেবিআর এর ক্ষেত্রে এন কত, কে প্লাস প্লাস বিআর মাইনাস মানে 2, এন সমান 2, তাহলে এন সমান 2 আর আলফা সমান 0.80 বা 0.8 বসিয়ে দিয়েছি, আই সমান বের করতে পারবো না? 1.8, ভেরি গুড, 1.8 বেরিয়েছে। এরকম টাইপের নিউমেরিক্যাল প্রবলেম দেবে। আচ্ছা, সংযোজন মাত্রার সাথেও আয়ের সম্পর্কটা বলে দিই। হ্যাঁ, সংযোজন মাত্রাকে বইতে এক্স দিয়ে চিহ্নিত করেছে, তুমি যা খুশি করতে পারো, এক্স এখানে বইতে আছে বলে আমি এক্স বললাম। সংযোজন মাত্রা এক্স এবং ভ্যান্ট অফ ফ্যাক্টরের মধ্যে সম্পর্ক। ফর্মুলাটা কি, ফর্মুলা মুখস্থ রাখবে, যদি এন সংখ্যক অণু সংযোজিত হয়ে একটি অণু তৈরি করে, তাহলে ফর্মুলাটা কি, এক্স সমান, এটা হচ্ছে সংযোজন মাত্রা, এক্স সমান আই মাইনাস 1/n-1। তাহলে এনটা কি, 1/nটা হচ্ছে এন সংখ্যক অণু কতগুলো সংযোজিত হয়েছে। যদি ডাইমার হয়, অর্থাৎ যদি এরকম হয়, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা দেখেছি 2CH3COOH, এখান থেকে তৈরি হয়েছে CH3COOH2, তাহলে এখানে এন এর মান কত, এন এর মান কিন্তু 2, 1/n এর মান 2 নয় কিন্তু, এটা খুব সাবধান থাকবে। এই যে যেমন n 1/n এর মান কিন্তু 2 বসিয়ে দেয় না, n এর মানটাই 2, এই যে সামনে যেটা আছে সেটাই, বা এখানে যেটা নিচে আছে। যদি ট্রাইমার হতো তাহলে n এর মান 3, টেট্রামার হলে n এর মান 4। তাহলে এটা হলো সংযোজন মাত্রার সাথে ভ্যান্ট অফ ফ্যাক্টরের রিলেশন। মাইনাস কেন আসবে গো, নিচেটাতে মাইনাস চলে আসছে না, ওরে দেখবে, তবে মাইনাস আসছে না কি আসছে দেখে নেবে। সেটাই তো বলছি, তুমি করে দেখবে না, সংযোজন মাত্রাও নির্ণয় করতে দেবে তো তোমাকে। আচ্ছা, একটা অঙ্কই দিয়ে দিই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় টেস্ট পেপারে আমি প্রায় দেখেছি এই অঙ্কটা, বই থেকে তুলে দেয় একদম, উদাহরণের অঙ্ক বইতে পাবে। দেখো, 2 গ্রাম বেনজোইক অ্যাসিড, পেয়ে গেছো আশা করি। 2 গ্রাম বেনজোইক অ্যাসিডকে ফর্মুলা লিখে দিয়েছে ব্র্যাকেটে C6H5COOH। 2 গ্রাম বেনজোইক অ্যাসিডকে 25 গ্রাম বেনজিনে দ্রবীভূত করা হয়েছে। দ্রবীভূত করার পরে হিমাঙ্কের অবনমন মানে কি, ডেল্টা TF কত পাওয়া গেছে, 1.62 কেলভিন। বেনজোইক অ্যাসিডের সংযোজন মাত্রা কত, এক্স সমান কত, কি দেওয়া আছে, KF সমান 4.9 কেলভিন কেজি মোল ইনভার্স। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিভাবে করবে তোমরা বলো দেখি একটু আমাকে। যেটা কি, এইটা তো ডেল্টা TF তাত্ত্বিক মান, তাত্ত্বিক মান বলছি, এটা কি মান গো, এটা পরীক্ষালব্ধ মান। এই মানটা যেটা দেওয়া আছে সেটা পরীক্ষালব্ধ মান।
আর গণনার মাধ্যমে ভেবে না তুমি নির্ণয় করলে একটা মান, বাই করে দেবে, পেয়ে যাবে অ্যান্সার। তাহলে আগে দেখি গণনার মাধ্যমে আমি দেখে নিচ্ছি যে ডেল্টা টিএফ কত হচ্ছে গণনার মাধ্যমে। তাত্ত্বিক মানটা ডেল্টা টিএফ এর তাত্ত্বিক মান ফর্মুলা একই, ডেল্টা টিএফ সমান কে এফ ইন্টু এম, স্মল এম মোলালিটি। ডেল্টা টি এফ সমান কে এফ ইন্টু মোলালিটি। এই মোলালিটিটা বের করো দেখি, বেঞ্জয়িক অ্যাসিডের মোলালিটি 2 গ্রাম বেঞ্জিন, W2 সমান হচ্ছে 2 গ্রাম, W1 সমান হচ্ছে 25 গ্রাম। বেঞ্জয়িক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত? পরের পাতায় করছি, 122। তাহলে ডেল্টা টি এফ সমান কে এফ ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু M1। ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, কে এফ দিয়েছে 4.9, W2 বেরিয়েছে 2 গ্রাম, 1000, W1 25 গ্রাম, আর মলিকুলার ওয়েট কত? 122। ডেল্টা টি এফ তাত্ত্বিক মানটা কত হলো বলো? হ্যাঁ, যেটা এখানে আমি পেয়েছি সেটা হচ্ছে 3.214। ডেল্টা টিএফ সমান 3.214। তোমাদের কি বেরিয়েছে 3.214? ঠিক আছে, 3.214 কেলভিন। অতএব ভ্যান্ট ফ্যাক্টর আই সমান পরীক্ষালব্ধ মান, পরীক্ষালব্ধ হিমাঙ্কের অবনমন বাই তাত্ত্বিক বা গণনার মাধ্যমে প্রাপ্ত হিমাঙ্কের অবনমন। কত? পরীক্ষালব্ধ দিয়ে দিয়েছে 1.62 কেলভিন, আর তাত্ত্বিক যেটা পেলাম সেটা হচ্ছে 3.214 সমান যেটা পাওয়া গেছে 0.504। 0.504 পেয়েছি আই সমান। তাহলে সংযোজন মাত্রা x সমান বের করব, i মাইনাস 1 ডিভাইডেড বাই 1/n-1। এখানে n কি? যেহেতু বেঞ্জয়িক অ্যাসিডের আমরা জানি 2 মোল C6H5COOH যদি নিই, বা দুটো অণু যদি নিই, যেটা সংযোজিত হয়ে একটা অণুতে পরিণত হয় C6H5COOH তার হোল 2, তাহলে n এর ভ্যালু 2। তাহলে বসিয়ে দাও, 0.504 মাইনাস 1 ডিভাইডেড বাই 1/2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে বলো? 0.992 বা 0.99। x সমান 0.992, আর যদি পার্সেন্টেজে বলি x সমান 99.2%। অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড 99.2% সংযোজিত হয়েছে। কি বলছো? এগুলো কি আমরা মনে রাখবো? কোনটা মনে রাখবে বলছো? এনগুলো আমাদের নিজেদেরই বার করতে হবে নাকি? আমি তো তিনটে বলেই দিলাম। কি কি? অ্যাসিডিক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিড আর ফেনল, এই তিনটেই তো বলেছি, তিনটেই তো ডাইমার। যদি ডাইমার ছাড়া অন্য কিছু হয়, যদি ডাইমার ছাড়া অন্য কিছু হয়, তাহলে বলে দেবে যে অণুটি বিয়োজিত সংযোজিত হয়ে দুটো বা তিনটে বা চারটে এসে বলে দেবে তোমাকে। বলে দেওয়া হবে।
এইভাবে তোমাকে নির্ণয় করতে পরীক্ষায় দেবে। এবার কয়েকটা প্রশ্ন মানে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো পরীক্ষায় থাকে প্রচুর। যেমন একটা কোশ্চেন আগেই করি আমি, যে এটা পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেনে আছে, Al2SO4 হোল 3 অ্যালুমিনিয়াম সালফেটের একটা জলীয় দ্রবণ নিয়েছো, সেই জলীয় দ্রবণে ভ্যান টপ ফ্যাক্টর এবং আয়নান মাত্রা আলফা, ভ্যান টপ ফ্যাক্টর এবং আয়নান মাত্রা আলফার মধ্যে যে সম্পর্ক, সেটা প্রমাণ করতে হবে যে I সমান 1+4 আলফা, এটা প্রমাণ করতে হবে। অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে বা অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রমাণ করো যে I সমান 1+4 আলফা। এটা আমি দেখেছি, পরীক্ষায় দিয়েছে অনেকবার। যেমন অ্যালুমিনিয়াম সালফেটকে আমি ভেঙে দিচ্ছি, বিয়োজিত করছি, তাহলে কি হবে, 2Al3+ প্লাস 3SO4 2-, N এর ভ্যালু কত, 5। আর আমরা জানি বিয়োজন মাত্রা এবং ভ্যান টপ ফ্যাক্টরের মধ্যে সম্পর্ক আলফা সমান I-1/n-1, তাহলে আলফা সমান I-1/4-5-1, সেটা কি হয়ে গেল, I-1/4। অতএব 4 আলফা সমান I-1, লাস্ট লাইন I সমান 1+4 আলফা, প্রমাণিত হয়ে গেল। প্রপার্টি থেকে যতটা পড়িয়েছি, ওভারঅল কলিগেটিভ প্রপার্টি প্লাস অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি থেকে কিছু কোশ্চেন দেয়, আর খুব ইম্পর্টেন্ট এগুলো, শর্ট কোশ্চেন। যেমন প্রথম যে কোশ্চেনটা দিচ্ছি দেখো, 0.1 স্মল এম মোলালিটি, যেটা 0.1 স্মল এম Na3PO4 সোডিয়াম ফসফেট, কমা 0.1 স্মল এম গ্লুকোজ এবং 0.1 স্মল এম 1 মোলাল NaCl। এই জলীয় দ্রবণের হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। এই যে জলীয় দ্রবণগুলো গুলোকে হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। এরকম টাইপের প্রায় কোশ্চেন তুমি টেস্ট পেপারে বা সালের কোশ্চেনে দেখতে পারবে। এখন হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, আর এগুলো সব মোলাল নিয়েছে, কারণ জানি হিমাঙ্কের অবনমন বা স্ফুটনাঙ্কের উন্নয়ন ক্ষেত্রে মোলাল দ্রবণ নেওয়া হয়, সেই মোলাল নিয়েছে। তোমাকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, যে এই দ্রবণগুলোর ক্ষেত্রে দেখে নিতে হবে কোনগুলো তড়িৎ বিশ্লেষ্য আর কোনগুলো অবিশ্লেষ্য বা সংযোজিত দিতে পারে। তবে মেনলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেয় আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দেয়। Na3PO4 বিয়োজিত হয়ে কি হয়, 3Na প্লাস PO4 3- অ্যাকুয়াস, অর্থাৎ কণার সংখ্যা দেখলাম 4টে হয়ে গেছে। তাহলে এই যে 0.1 মোলাল দ্রবণ নিয়েছিলাম, সেটা কিসে পরিণত হয়ে গেছে, 0.4 মোলাল দ্রবণে পরিণত হয়ে গেছে। তাহলে Na3PO4 যেটা ছিল, সেটা 0.4 মোলাল গাঢ়ত্ব হয়ে গেছে, গাঢ়ত্ব বেড়ে গেছে। NaCl এর ক্ষেত্রে কি, Na+ আর Cl- ভেঙে গেছে, অর্থাৎ যেটা আমি 0.1 মোলাল নিয়েছিলাম, সেটা এখন কিসে পরিণত হয়ে গেছে,
0.2 মোলাল, 0.2 মোলাল। আর গ্লুকোজ যেটা ছিল সেই গ্লুকোজটা কোনো রকম বিয়োজন হয় না, তাহলে গ্লুকোজটা 0.1 মোলালই আছে। এখন আমি দেখতে পেয়েছি কি, যে কণার সংখ্যার পরিবর্তন হয়ে গেছে। কণার সংখ্যা পরিবর্তন হয়, সবচেয়ে বেশি কণার সংখ্যা কার ক্ষেত্রে পাচ্ছি? Na3PO4 এর ক্ষেত্রে কণার সংখ্যা সবচেয়ে বেশি পাচ্ছি। এই জায়গাটা হোল্ড করে এবার আমরা যাব যে জায়গায়, সেটা হচ্ছে হিমাঙ্কের অবনমন মানেটা কি। তাহলে Na2 আমি লিখেছি Na3PO4 এর গাঢ়ত্ব 0.4 মোলাল, NaCl এ 0.2 মোলাল, আর গ্লুকোজে 0.1 মোলাল। এখন এই তিনটের ক্ষেত্রেই যদি আমি হিমাঙ্কের অবনমন ডেল্টা TF বলি, সবচেয়ে বেশি অবনমন কার হবে? সবচেয়ে বেশি অবনমন, অর্থাৎ এইটা যেহেতু সব থেকে বেশি গাঢ়ত্ব, সব থেকে বেশি হিমাঙ্কের অবনমন হবে Na3PO4 এর ক্ষেত্রে, অর্থাৎ এই ভ্যালুটা সব থেকে বেশি। আর এই ফর্মুলা কি? TF মাইনাস TF ড্যাশ মাইনাস TF। কি চেয়েছে? দ্রবণের হিমাঙ্ক, দ্রবণের হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। তোমরা বুদ্ধি করে বলবে যে কার ক্ষেত্রে এটা দ্রবণের হিমাঙ্ক। ভুল লিখে দিয়েছি, বলো আমি ফর্মুলাটা, হ্যাঁ ভুল হয়ে গেছে। হ্যাঁ টিবির রেসপেক্টে লিখে দিয়েছি TF মাইনাস TF প্রাইম, এটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। এইটা আমি টিবি দিয়ে লিখে দিয়েছিলাম, এটা একটু পরে আমি এটা নিয়ে বলবো আবার টিবি দিয়ে। তাহলে এখন দেখো ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলি কার ক্ষেত্রে, মানে TF প্রাইম সমান যেটা হচ্ছে এই দিকে, তাহলে TF মাইনাস ডেল্টা TF। তুমি নিজেই বলতে পারবে যে সব থেকে বেশি দ্রবণের হিমাঙ্ক কার হবে। এইটা সব থেকে বেশি কার? Na3PO4 এর সব থেকে বেশি। তাহলে সবচেয়ে কম হিমাঙ্ক কার হবে? কোন দ্রবণের হিমাঙ্ক সবচেয়ে কম হবে? Na3PO4। লেস দেন কি হবে? লেস দেন কি হবে? এর থেকে বেশি কার হবে? NaCl। আর এর থেকে বেশি কার হবে? এই কনসেপ্টটা যেন তোমাদের ভুল না হয়, এটা একটু ট্রিকি কনসেপ্ট, একটু যদি মন দিয়ে বোঝো এই ব্যাপারটা, যেটা আমি এখানে বক্স করলাম। এবার তোমাকে কি বললাম, এই সেম দ্রবণের ক্ষেত্রে দ্রবণের স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও, স্টার দিয়ে লিখেছি। হ্যাঁ, ওই একই কোশ্চেন, যে কোশ্চেনটা আমি এখানে আবার বলে দিচ্ছি, দেখে নাও। এইটা হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে বলেছিলাম, তো এখানে পরীক্ষা দিয়েছে স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে বাকি সব একই। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নও সব থেকে বেশি কার হবে? Na3PO4 এর ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন সব থেকে বেশি হবে। কিন্তু ফর্মুলা যেটা আছে ডেল্টা টিবি সমান, এখানে কিন্তু টিবি ড্যাশ মাইনাস টিবি। এখন আমার দ্রবণের স্ফুটনাঙ্ক চাই, মানে টিবি ড্যাশ চাই। তাহলে টিবি ড্যাশ সমান কি হবে? ডেল্টা টিবি প্লাস টিবি। এখন এবার সব থেকে বেশি স্ফুটনাঙ্ক কার হবে? দ্রবণের। তার মানে এখানে হয়ে যাবে গ্লুকোজ সব থেকে কম, তারপর NaCl, তারপর Na3PO4। খুব শেখার জায়গা আছে এটা। প্রায় স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে এই জায়গায় ভুল করে, প্রায় ভুল করে যাদেরকে জিজ্ঞাসা করা হয়। তাহলে আরেকটা যদি আমি জেনারেলাইজ একটা ব্যাপারে যাই, একটা স্টেটমেন্টে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি যে দ্রবণের গাঢ়ত্ব বেশি সেই দ্রবণের হিমাঙ্ক হচ্ছে সবচেয়ে কম। লাইনটা লিখে রাখবে, যে দ্রবণের গাঢ়ত্ব বেশি বা
যে দ্রবণে কণাগুলো বেশি সংখ্যায় বিয়োজিত হয়, অর্থাৎ বিয়োজনের পর সংখ্যা বেশি হয়ে যায়, যাদের অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে দ্রবণের গাঢ়ত্ব যদি বেশি হয়, দ্রবণের হিমাঙ্ক কি হবে? কম হবে। আর এক্ষেত্রে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি হবে স্টেটমেন্টটা? যে দ্রবণের গাঢ়ত্ব বেশি, দ্রবণের স্ফুটনাঙ্ক কি হবে? বেশি হবে। এই স্টেটমেন্টটা যেন একদম তোমাদের মনে থাকে। যে দ্রবণের গাঢ়ত্ব বেশি মানে কণার সংখ্যা বেশি, তার হিমাঙ্ক কম, কারণ হিমাঙ্কের অবনমন হয়। আর যে দ্রবণের গাঢ়ত্ব বেশি সেই দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি, কারণ স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়। একই প্রশ্ন তোমাকে দিয়েছে, একই প্রশ্ন দিয়েছে, ওই তিনটে কণা দিয়েই বলছি বারবার, আমি আর অন্য কণা উদাহরণ নিচ্ছি না। শুধু কি করেছে, 0.1 ক্যাপিটাল এম বলে দিয়েছে, মোলার, Na3PO4 মোলার, 0.1 মোলার, আর NaCl হচ্ছে 0.1 মোলার, আর গ্লুকোজ হচ্ছে 0.1 মোলার। অভিস্রবণ চাপের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, পায়ের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। পারবো তো? পাই সমান কি জানি? সমানুপাতিক সি। পাই সমান সি আর টি, পাই সমানুপাতিক সি। গাঢ়ত্ব যার বেশি হবে তার অভিস্রবণ চাপ বেশি হবে, তার মানে এটা স্ফুটনাঙ্কের উন্নয়নের মতনই হবে। সবচেয়ে আগে কাকে লিখবো বলো? ঊর্ধ্বক্রমে সাজাবো। গ্লুকোজ NaCl আর Na3PO4, এইদিকে অভিস্রবণ চাপ বা পাই বৃদ্ধি পাচ্ছে, কারণ গাঢ়ত্ব সব থেকে বেশি কার? দেখে মনে হচ্ছে সব তো 0.1 নিয়েছেন স্যার, তাহলে সবারই তো একই হওয়ার কথা। এইটাই যদি হতো 0.1 মোলার গ্লুকোজ, 0.1 মোলার সুক্রোজ, 0.1 মোলার ইউরিয়া, তাহলে অভিস্রবণ চাপ কি হতো? একই হতো। গ্লুকোজ, ইউরিয়া, সুক্রোজ যদি নিই সবারই একই হবে, আর যদি NaCl নিই, KCl নিই, KBr নিই, তাহলে কি হবে? একই হবে। অর্থাৎ যাদের বিয়োজনের পর কণার সংখ্যা একই থাকে, বা সংযোজনের পরে যদি কণার সংখ্যা, সংযোজনে হয় না সাধারণত এটা, হ্যাঁ, যদি এমন বেনা অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড আর ফেনল নিয়ে নিলাম বেনজিনে, অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড আর ফেনল, তাহলে একই ঘটনা ঘটবে। আচ্ছা, বেনজোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডকে জলে যদি নিই তাহলে কিন্তু সংযোজন হবে না, এটা এক্সট্রা ইনফরমেশন দিলাম তোমাকে। জলে যদি নিই এরা কিন্তু বিয়োজন হবে, সংযোজন হবে না। বেনজিনে নিলে যেমন বিয়োজন হচ্ছে, জলে নিলে সংযোজন হবে না, বিয়োজন হবে, বেনজিনে সংযোজন হবে। আরো কয়েকটা প্রশ্ন বলে দিই, যেমন যাদের, এটা তুমি কোশ্চেন প্লাস অ্যান্সারে পাবে, যে সকল মানুষের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে নুন কম খেতে বলা হয়, নুন বেশি খেতে বারণ করে। প্রশ্নটা বুঝলাম? যাদের ব্লাড প্রেশার হাই আছে সেই সকল পেশেন্টদের বেশি নুন খেতে বারণ করা হয়। কি কোশ্চেনটা কি আছে? ডাক্তাররা উচ্চ রক্তচাপ যুক্ত রোগীদের কম নুন খাওয়ার পরামর্শ দেন কেন? ভাববে এটা বায়োলজির প্রশ্ন, এখানে কেন করছে? হ্যাঁ, কারণ অভিস্রবণ চাপ পাইটা যদি বলি, আমাদের রক্তের মধ্যে দেখবে NaCl তো থাকে সিরামে, তাহলে এই NaCl থাকে, যখন তুমি নুন বেশি খাবে তাহলে Na প্লাস আর Cl মাইনাসের গাঢ়ত্ব বাড়বে, আর গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে অভিস্রবণ চাপ বাড়বে। ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রশ্ন আছে তোমাদের, যে গলায় যদি
সমস্যা হয় নুন জল দিয়ে গার্গেল করতে বলা হয়। এখানে সমস্যা বলতে ঠান্ডা লেগে গেছে, ভেবে নাও তোমার গলায় ঠান্ডা লেগে গেছে, নুন জল দিয়ে গার্গেল করতে বলছে। কেন করতে বলবো? গলায় ঠান্ডা লেগে গেলে নুন জল দিয়ে গার্গেল করতে বলা হয়, বায়োলজির প্রশ্ন নয় কিন্তু। এবার দেখো, গলায় ঠান্ডা লেগে যাওয়া মানে কি, গলায় যে অতিরিক্ত জল জমে যাওয়া, গলায় যদি জল জমে যায় তাহলে কি ঠান্ডা লেগে যাওয়া বলে সেটাকে। এখন তুমি যদি নুন জল নাও, নুন জল দ্রবণের গাঢ়ত্ব আর জল, বা বলতে পারি আমি বিশুদ্ধ জল, বিশুদ্ধ দ্রাবক। এখন নুন জলটাকে গলায় নিয়ে যখন গার্গেল করবে, তুমি বলো দেখি এই নুন জল আর বিশুদ্ধ দ্রাবক কোনটা হাইপারটোনিক আর কোনটা হাইপোটোনিক? এটা হচ্ছে হাইপারটোনিক আর এটা হচ্ছে হাইপোটোনিক। এখন কোন দিক থেকে কোন দিকে যায়, হাইপার থেকে হাইপো না হাইপো থেকে হাইপারটোনিক যায়? এই দিকে দ্রাবকের অণু মানে জল চলাচল করবে, অর্থাৎ জলের দ্রবণ, নুন জলে গলায় যে জলটা জমে আছে সেটা নুন জলের দ্রবণে যেতে শুরু করবে। আর বেশিক্ষণ যদি গার্গেল করো তাহলে তোমার গলায় যে জলটা জমে আছে সেটা নুন জলকে লঘু করার দিকে ছুটে আসবে, তোমার গলায় জলটা কমে যাবে, গলা ব্যথা কমে যাবে। আর এইখান থেকে আরো প্রশ্ন আছে হাইপারটোনিক হাইপোটোনিক থেকে। তোমাকে যদি ইনজেকশন দেওয়া হয় তাহলে তোমার শিরাতে যে দ্রবণটা আমি প্রবেশ করাবো তার গাঢ়ত্ব রক্তের গাঢ়ত্বের সাথে সমান হওয়া উচিত কেন? কারণ তুমি যদি বেশি গাঢ়ত্বের দ্রবণ দিয়ে দাও শিরার মধ্যে বা কম গাঢ়ত্বের দ্রবণ দিয়ে দাও শিরার মধ্যে, তাহলে কি ঘটনা ঘটবে? হয় ফুলে যাবে, না হলে সংকুচিত হয়ে যাবে, ঠিক তো? তাহলে সেই জন্য সমান গাঢ়ত্ব দেওয়া হয়, আইসোটোনিক সলিউশন দেওয়া হয়। এরকম অনেক প্রশ্ন তুমি বইতে পাবে। এরকম স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও, গলনাঙ্কের হিমাঙ্কের অবনমন অনুযায়ী সাজাও, এরকম প্রশ্ন তোমার থাকবে, প্রায় দেখবে বইতে আছে। কোশ্চেন প্লাস অ্যান্সারে যাবে। লাস্ট প্রশ্ন আজকে, এখানেই এটা শেষ হবে। বলে দিই তারপর প্রশ্ন করবে। কি আছে এখানে, প্রশ্ন আছে বলো। পটাশিয়াম আয়োডাইড এর জলীয় দ্রবণে তুমি মার্কিউরিক আয়োডাইড দিয়েছো, HgI2 দ্রবণ দিয়েছো। পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ ছিল, সেখানে তুমি কি দিলে? আরেকটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে দিলে, HgI2। তাহলে দ্রবণের বাষ্পচাপ কি হবে? দ্রবণের বাষ্পচাপ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? আর তার কারণ ব্যাখ্যা করো। দ্রবণের বাষ্পচাপ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, তার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তাহলে জিনিসটা আরো সহজ হবে তোমাদের কাছে। যে যদি দ্রবণের কণার সংখ্যা বাড়ে, মানে দ্রাব কণার সংখ্যা বৃদ্ধি যদি হয়, তাহলে বাষ্পচাপ কি হয়? না বুঝে বলছো, বাষ্পচাপ বলেছি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলিনি। না বুঝে বললে কিন্তু হবে না। এতক্ষণ ধরে পড়াচ্ছি আর তুমি ভুলভাল বলবে। দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি যদি পায় তাহলে বাষ্পচাপ হ্রাস পায়। আবার সেই বাষ্পচাপের অবনমনের কারণ বলতে হবে তাহলে তোমাকে। পড়ছো আর ভুলে যাচ্ছ নাকি? এই তো এরকম ছিল না, বিশুদ্ধ দ্রাবক যদি থাকে
তাহলে শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবকের কণা আছে, বাষ্পীভবন হবে বিশুদ্ধ দ্রাবকের কণা। যদি দ্রাব যোগ করি তাহলে সারফেসের দ্রাবের কণাও চলে আসবে। দ্রাবের কণা যদি চলে যায় তাহলে P0 ছিল আর P হলো, দ্রবণের বাষ্পচাপ কি হলো, P লেস দ্যান P0 হলো। তাহলে কণার সংখ্যা যত বেশি বাড়বে, দ্রাবর সংখ্যা যত বেশি বাড়বে, তত বাষ্পচাপ হ্রাস পাবে। হলো। এখন KI তে তুমি যদি Hg(I2) দিয়ে দাও তাহলে কণার সংখ্যা কি হবে, বৃদ্ধি পাবে। আমাদের সাধারণ বুদ্ধিতে তাই বলে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ছিল, আরো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে কণার সংখ্যা বেড়ে যাবে। কিন্তু এখানে কেমিস্ট্রিতে রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা জানি না হয়তো। KI বিয়োজিত হয়ে কি তৈরি করে, K প্লাস প্লাস I মাইনাস। ধরো সম্পূর্ণ বিয়োজিত হচ্ছে না, তাহলে এরকম লিখে দিলাম আমি, K প্লাস প্লাস I মাইনাস। এখন K প্লাস প্লাস I মাইনাস KI এর সাথে যদি Hg(I2) দিই, গ্রুপ 15 এর কোশ্চেন বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে এটা পড়েছি, KI এর সাথে যখন Hg(I2) দেব, কেউ বলতে পারো কি তৈরি হবে রিয়াকশন করে এরা, 2KI প্লাস Hg(I2). K2 থার্ড ব্র্যাকেট ওপেন Hg(I4), I2 নয়, K2 Hg(I4). এটার নাম কি বলতে পারবে কেউ? গ্রুপ 15 যে পড়েছে সে বলতে পারবে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যে পড়েছে সে বলতে পারবে। তোমার কোঅর্ডিনেশনটা পড়োনি তো, গ্রুপ 15 পড়েছো। এটার নাম হচ্ছে নেসলার রিয়েজেন্ট। এটার নাম হচ্ছে নেসলার রিয়েজেন্ট, নেসলার দ্রাবক, এই বিকারক, নেসলার রিয়েজেন্ট তৈরি হয়েছে। এটা একটা জটিল আয়ন। তাহলে KI এর সাথে Hg বিক্রিয়া করে এই আয়নটা তৈরি করেছে। এখন তুমি বাঁ দিকে তাকাও, বাঁ দিকে দেখতে পারবে যে দুটো K প্লাস প্লাস দুটো I মাইনাস আছে। কণার সংখ্যা 4। আর এইটা K2 Hg(I4) সেটা বিয়োজিত হয়ে কি তৈরি করে, 2K প্লাস প্লাস Hg(I4) 2 মাইনাস। কণার সংখ্যা গুণ কত আছে, দুটো K প্লাস আছে আর একটা Hg(I4) 2 মাইনাস, মানে একটা, তিনটে কণার সংখ্যা। তাহলে 4টে থেকে কণার সংখ্যা 3টেতে চলে গেল। যখনই KI তে Hg(I2) দেবে তাহলে কণার সংখ্যা কি হয়ে গেল, কণার সংখ্যা হ্রাস পেয়েছে। তাহলে বাষ্পচাপ কি হবে, বাষ্পচাপ বৃদ্ধি পেয়ে গেল, কমার কথা বেড়ে গেল। এরকম একটাই রিয়াকশন হয় বলে এটাই তোমাকে দিলাম, এটাই পরীক্ষায় দিলে তাহলে তোমাকে সব রিয়াকশন জানতে হবে এরকম করে। যদি কোঅর্ডিনেশন চ্যাপ্টারটা হয়ে যায় তখন এই রিয়াকশনগুলো সব তুমি জেনে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। তখন যেটাই দিক না কেন তুমি দ্রবণ থেকে করে নিতে পারবে। যেহেতু এখন কোঅর্ডিনেশন পড়া হয়নি তাই এই রিয়াকশনটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। কোঅর্ডিনেশন হয়ে গেলে এরকম জটিল যৌগ অনেক উৎপন্ন বা প্রস্তুতি আমাদের আছে। তাহলে এইখান থেকে এরকম টাইপের অঙ্ক দেবে, নিউমেরিক্যাল অঙ্ক তোমরা সব করবে এক্সারসাইজ থেকে। এবার দেখবে অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টি থেকেও নিউমেরিক্যাল আছে, বা মনে হয় নিউমেরিক্যালগুলো ভেতরে ঢুকে আছে। এই যে এখানে আমরা পড়েছি এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে, এই দ্রবণ সংক্রান্ত, অভিশোভন, চাপ সংক্রান্ত, হ্যাঁ আলাদা করে কোয়ালিটেটিভ প্রপার্টি দেয়নি অ্যাবনর্মাল, এইখানেই ঢুকে আছে। যেখানে তুমি দেখবে NaCl বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ সংযোজিত পদার্থ, সেক্ষেত্রে আণবিক গুরুত্বগুলো হাফ হবে, নাহলে দ্বিগুণ হয়ে যাবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকলে যদি কণার সংখ্যা দুটো হয় বিয়োজনের ফল, তাহলে হাফ হয়ে যাবে। আর যদি সংযোজন হয় তাহলে দ্বিগুণ হয়ে যাবে। যদি ডাইমার ফর্ম করে তাহলে দ্বিগুণ হয়ে যাবে। এবার অঙ্কগুলো করলে সব পেরে যাবে, সব পেরে যাবে। তোমাদের এখান পর্যন্ত যা পড়িয়েছি আর যা পুরো চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন থাকে, গোটা চ্যাপ্টার থেকে এখনই জিজ্ঞাসা করে নাও, আমি বলে দেবো।